অনুপ আর তার বুড়ো বাপ এই নিয়ে দুজনের সংসার। তাদের ছোট ছোট দুখানা মাটির ঘর, সামনে বেশ একটু জায়গা। অনুপের বয়স 15-16 বেশি নয়। সে বড় ভালো ছেলে। তার স্বভাব খুব সুন্দর, মুখের কথায় মধু ঝরে। বাপ আমার, কখনো কাউকে এমন কথা বলবি নে যাতে সে মনে ব্যথা পায়। ছোটদের ভালোবাসবি, যারা তোর চেয়ে বয়সে বড় তাদের শ্রদ্ধা করবি, তাদের সম্মান দেখাবি, আর সর্বদা ভগবানকে স্মরণ করবি। ভগবানের কাছে আশীর্বাদ প্রার্থনা করবি। আমার এই কথাগুলো মনে রাখবি, কথাগুলো মেনে চলবি, তাহলে কোনো দিন তোকে কষ্ট পেতে হবে না। এরপর একদিন অনুপের বাবা কঠিন অসুখে পড়ল। তার আর বাঁচার আশা রইল না। একদিন অনুপকে ডেকে বলল, ওরে, আমার জন্য তুই মুখে কিছু করিস নে। বাপ কি চিরকাল বাঁচে? তোর মাও তো ছিল, সেও তো আর নেই। তেমনি আমিও থাকবো না। পৃথিবীতে কেউ চিরকাল বেঁচে থাকে না। তুই ভাবছিস আমি না থাকলে তোর বড় কষ্ট হবে? তা হবে না রে। ঈশ্বরে বিশ্বাস রাখবি, তাকে স্মরণ করবি, দেখবি তোর কোনো দুঃখ থাকবে না। কিন্তু আমার বড় দুঃখ রইল, আমি তোর জন্য কিছুই রেখে যেতে পারলাম না। এই 2খানা ঘর আর বাক্সের মধ্যে কয়েকটা টাকা আছে। এই বলে তার বাবা মারা গেল। অনুপ তখন তার বাবার ক্রিয়াকর্ম সেরে একটা হাতে পুটুলে নিয়ে আর তার বাবার রেখে যাওয়া টাকা নিয়ে বাড়ি ছেড়ে রওনা দিল অচেনা জায়গায়। যেতে যেতে এক অচেনা জগতের মাঝে এসে পড়ল। তবু তার চলার বিরাম নেই। অথচ সে কোথায় যাচ্ছে সে নিজেও জানে না। সন্ধ্যার কোলে সে এসে পড়ল ছোটোখাটো একটু উঁচু পাহাড়ের ওপর, এক মন্দিরের কাছে। দূরে ছোট ছোট কয়েকটি বাড়িও দেখা যাচ্ছে। সে তখন রাত্রিটা মন্দিরের এক কোণে গুটিসুটি মেরে কাটিয়ে দিচ্ছে। রাত যখন একটু বেশি হলো, তখন অনুপ তার পুটুলি থেকে কিছু শুকনো খাবার আর জলের বোতলটা বার করে খেতে বসলো। খাওয়া দাওয়া শেষ করে সেখানেই সে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। বেশ একটু ঘুমের ঘোর এসেছিল। এমন সময় অনুপের কানে এলো কারা যেন কথা কইছে। অনুপ চোখ খুলে দেখল, আর সেই আলোয় দেখা যাচ্ছে 4জন লোক বসে রয়েছে, আর মৃতদেহ আছে। ওটাকে সেখানে পোড়ানোর জন্য এনেছে, তা বুঝলো। এই হতভাগাটাকে আমি কিছুতেই পোড়াবো না, আমি একে ছুঁড়ে ফেলে দেব ওই জঙ্গলের মধ্যে। শিয়াল কুকুরে খেয়ে পেট ভরাবে। কেন রে? বেটা আমার টাকা শোধ না করেই পটল তুলল। 1 বছর আগে আমার কাছ থেকে টাকা ধার করেছিল। আজ দিচ্ছি, কাল দেব বলে বলে একটা বছর কাটিয়ে কেমন শুট করে মরে গেল। এমন হারামজাদার দেহ শিয়াল কুকুরে খাওয়াই ভালো। আরে, আমার কাছ থেকে ও টাকা ধার করেছিল, আমার টাকাও শোধ করেনি। তুই ঠিক বলেছিস। চল, মরাটাকে জঙ্গলে ফেলে দিয়ে বাড়ি চলে যায়। ওদের এমন কথাবার্তা শুনে অনুপ আর স্থির থাকতে পারল না। সে বলে উঠল, ছি দাদারা, এমন অধর্মের কাজ, এমন অমানবিক কাজ তোমরা করো না। যে মারা গেছে তাকে পুড়িয়ে দাও, তার উপরে এইভাবে প্রতিশোধ নিতে আছে? তুই কে রে? এখানে কি করছিস? আমার পরিচয় জেনে তোমাদের কী লাভ বলো? আমি অনেক দূরে এক গ্রাম থেকে হাঁটতে হাঁটতে আসছি। যাব অনেক দূরে কোথাও। চলার পথে এখানে বিশ্রাম নিচ্ছি। তুই বলছিস আমরা অন্যায় করছি, কিন্তু এই লোকটা যে দিনের পর দিন দিচ্ছি দিচ্ছি বলে টাকা শোধ না করে সটকে পড়ল, এটা ওর অন্যায় হয়নি? আমি তো লোকটার কথা কিছুই জানি নে। যদি ক্ষমতা থাকা সত্ত্বেও তোমাদের টাকা না দিয়ে থাকে, তাহলে সত্যিই ও অন্যায় করেছে। কিন্তু ও অন্যায় করেছে বলে তোমরাও কেন অন্যায় করবে? ওকে পুড়িয়ে দাও, ওর আত্মার শান্তি হোক। ওসব ভালো ভালো কথা আমরা শুনতে চাইনি। আমরা এটা বুঝি যেমন কুকুর তেমনি মুগুর। তোমরা দুজনে ওর কাছে মোট কত টাকা পাও? সে পুটুলি থেকে টাকাগুলো বের করে ওদের হাতে দিয়ে বলল, ওনার ঋণ আমি শোধ করলাম, এবার ওকে পুড়িয়ে দাও। একজন খুশি হয়ে বলল, টাকা যখন পেয়ে গেলাম তখন আর আমাদের কোনো আক্ষেপ নেই। দে, সবাই মিলে ওকে পুড়িয়ে দে। পুড়িয়ে টুড়িয়ে দিয়ে সবাই তখন যে যার মতন চলে গেল। এদিকে ভোর হয়ে গেল। অনুপ আবার সেই হাঁটা দিল অনির্দেশের পথে। অনেক দূরে এগিয়ে গেল। এমন সময় শুনতে পেল পেছন থেকে
কে যেন বলছে, ওহে বন্ধু, কোথায় চলেছো? অনুপ ফিরে দেখলো, ভয় পেও না বন্ধু, আমি আছি তোমার পাশে। কে? কে বললে? আমি তোমার অদৃশ্য বন্ধু, তোমাকে সাহায্য করতে এসেছি। তুমি রাত্রে আমায় সাহায্য করেছিলে, আমার ঋণগুলো মুক্ত করে দিলে, আমি তোমার সেই বন্ধু। তুমি আমার বন্ধু? কিন্তু কোথায় আছো তুমি? আমি তোমার হৃদয়ের পাশে আছি, সাহস রাখো, চলো আমরা একসাথে নতুন জীবন শুরু করি। চলতে চলতে ভর দুপুরে বড়ই ক্লান্ত হয়ে দুই বন্ধু বসে পড়ল এক বটগাছের তলায়। একটু পরে দেখা গেল একটা বুড়ি তাদের সামনে দিয়ে যাচ্ছে, মাথায় একটা কাঠের বোঝা। বুড়ি চলতে চলতে তাদের সামনে কেমন করে যেন পা দুমড়ে পড়ে গেল। আহা বলতে বলতে অনুপ ছুটে গেল বুড়ির কাছে, তাকে ধরে তুলে বসিয়ে দিল। বুড়ির বোঝা একদিকে ছিটকে পড়ছে, ডালের একটা আটি। সেই আটিটার দিকে চোখ পড়তেই অনুপের বন্ধুর যেন চোখ দুটো কেমন উজ্জ্বল হয়ে উঠল। এখন আমার কি হবে বাবা? কি করে বাড়ি যাব? এসো বন্ধু, আমরা বাড়ি ওনাকে পৌঁছে দিই। আমার কাছে এমন মলম আছে যা একটু পায়ে মালিশ করে দিলেই ও নিজেই আগের মতো হেঁটে বাড়ি যেতে পারবে। তাই বাবা, তাহলে দাও, পায়ে মালিশ করি। আমি যদি তোমাকে পা সারিয়ে দিই, তাহলে তোমাকে আমার কিছু দেওয়ার দরকার। আমি আবার তোমাকে কি দেব বাবা? আমি বড় গরিব, দেবার মতো আমার কি বা আছে? ওই তো তোমার কাছে সরু সরু ডালগুলো আছে, ওগুলো দিলেই হবে। গমের কৌটো বার করে বুড়ির পায়ে মাখিয়ে দিতেই নিমেষে উধাও হয়ে গেল তার পায়ের ব্যথা। দুই বন্ধু তখন ডালগুলো নিয়ে হাঁটতে শুরু করলো। এই ডালগুলো নিলে কেন? কি করবে এগুলো নিয়ে? কখনো হয়তো কোনো কাজে লাগতে পারে, এই ভেবে নিলাম। কিছুক্ষণ হাঁটার পরে ওই দেখো বন্ধু, কালো মেঘ উঠেছে, ঝড় বৃষ্টি আসতে পারে। ওটা মেঘ নয়, ওটা পাহাড়। ও পাহাড় বহুত দূরে রয়েছে, অমন মেঘের মতো দেখাচ্ছে। তাড়াতাড়ি পা চালাও, বেলা থাকতে থাকতে আমরা ওই পাহাড়টা ডিঙিয়ে যেতে চাই। পাহাড়ের ওদিকে অনেক কিছু দেখার আছে। পাহাড়টা কোলে পৌঁছাতেই প্রায় সন্ধে ঘনিয়ে এলো। না, আজ আর পাহাড় ডিঙানো যাবে না, রাত হয়ে যাবে। তার চেয়ে এখানেই আমরা রাতটা কাটিয়ে নিই। তুমি নিশ্চয়ই বড় ক্লান্ত হয়ে পড়েছো, এখানেই খেয়ে দিয়ে রাতটা ভালো করে ঘুমিয়ে পড়ো। কাল সকালে বেশ তাজা শরীর নিয়ে পাহাড়টা ডিঙোতে পারবো। ওইদিকে একটা সরাইখানা আছে, চলো সেখানে আমরা রাতটা কাটাবো। রাত ফুরিয়ে সকাল হয়ে গেল। তারা আবার দুজনে রওনা দিল অনির্দেশের পথে। যেতে যেতে এক জঙ্গলের মধ্যে পড়ল। দুজনেই হাঁটছে, হঠাৎ চোখে পড়ল একটা তরোয়াল মাটিতে পড়ে আছে। বাহ, খুব সুন্দর তো, এটা আমার কাজে লাগবে, নিয়ে নিই। অদৃশ্য বন্ধুটি তরোয়ালটি হাতে তুলে নিয়ে সামনের দিকে এগোতে লাগলো। পাহাড় ডিঙানোর জন্য রওনা দিল। পাহাড়ের পাদদেশে গভীর বন, সেই বন দিয়ে পেরিয়ে তারা পাহাড়ে উঠতে শুরু করলো। পাহাড়ের চূড়ায় যখন পৌঁছালো, তখন চারিদিকে রৌদ্র ঝলমল করছে। অনুপ পাহাড়ের ওপাশে নিচের দিকে তাকালো। বাহ, কি সুন্দর! অনেকটা নিচে কি সুন্দর ছবির মতো সাজানো একটা ছোট্ট শহর। শহরের বাড়িঘরগুলো কত ছোট ছোট দেখাচ্ছে। অনুপ এবার তাকালো তার বন্ধুর দিকে, দেখলো তার বন্ধু অনেক দূরের আকাশের দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। সে যেন কিছু দেখার চেষ্টা করছে, হয়তো এমন কিছু দেখতে পাচ্ছে যা সাধারণ মানুষের দৃষ্টিতে দেখা সম্ভব নয়। অনুপ তার বন্ধুকে বিরক্ত না করে, তার সঙ্গে কোনো কথা না বলে আবার তাকালো নিচের শহরের দিকে। শহরের মাঝখানে দেখতে পেল বড় ধবধবে সাদা রঙের একটা বাড়ি। বাড়িটার মাথায় বেশ কয়েকটা চূড়া আছে, ওটা রাজবাড়ি হবে নিশ্চয়। সে তাকালো ওপরের দিকে, দেখলো বিরাট আকারের একটা সাদা হাঁস মাথার অনেকটা ওপরে গোল হয়ে উড়ছে আর ওই রকম গানের সুর তুলছে। সে দেখলো তার বন্ধু এক দৃষ্টিতে তাকিয়ে আছে হাঁসটার দিকে, তার চোখে পলক পড়ছে না। এরপর এক বড়ই দুঃখজনক ঘটনা ঘটল। হাঁসটা পাক খেতে খেতে ক্রমশই নিচে নেমে আসতে লাগলো, ধপাস করে পড়ল মাটির ওপর, মরে গেছে বেচারি। অনুপ বড়ই দুঃখ পেল। হাঁসটার কেন এভাবে মৃত্যু হলো তা সে বুঝে উঠতে পারছে না। সে ব্যথা ভরা চোখে মৃত হাঁসের দিকে চেয়ে রইল। তার চোখ দুটো যেন জলে চিকচিক করছে।
যাক, ভালোই হলো। কি ভালো হলো? হাঁসটা মরে গিয়ে ভালো হলো? হ্যাঁ, তাই। কেন? এর ডানা দুটো কত বড় বড় দেখেছো? আর কি সুন্দর! ডানা দুটো পেলে ভবিষ্যতে আমাদের কোনো না কোনো কাজে লাগতে পারে। কি কাজে লাগবে? তা কি আগে থেকে বলা যায়? ডানা দুটো কেটেই নিই। কেমন বন্ধু, ভাগ্যিস তরোয়ালখানা নিয়েছিলাম, তাই তো এখন কাজে লেগে গেল। চলো বন্ধু, ওই অনেক নিচে শহর দেখা যাচ্ছে, ওখানে আমরা যাব। নামতে নামতে তারা একসময় শহরের প্রান্ত সীমায় এসে উপস্থিত হলো। সেখান থেকে শহরে ঘরবাড়িগুলো দেখতে শুরু করলো। বেশ ভালোই লাগলো। বড়সড় সরাইখানা রয়েছে। ওরা তখনই শহরের মধ্যে না গিয়ে ওই সরাইখানাতে উঠল, স্নান করলো, দুপুরে খাওয়া দাওয়া সারলো, তারপরে খানিক বিশ্রাম করে নিয়ে সরাইখানার মালিকের সঙ্গে গল্পগুজব করতে লাগলো। ওদের সঙ্গে অনেক কিছু কথা বলতে লাগলো। বলতে বলতে এমন এক সময় ওখানকার রাজার কথা শুরু করলো। সে বলতে লাগলো, আহা, আমাদের বুড়ো রাজা কি দয়ালু, কি মহাৎ! তার প্রাণ, তার গুণের শেষ নেই। আমরা প্রজারা যেন তার ছেলে মেয়ে। আমাদের ভালোর জন্য, সুখের জন্য তিনি কি না করেন। জীবনে তিনি কখনো কারো ক্ষতি করেনি। কিন্তু তার মেয়ে, ওই মেয়েটি, ওহ, মেয়েটা ভীষণ বদমাশ। দেশের সকল লোক তাকে ডাইনি, জাদুকরি, পিশাচি এইসব বলে। কেন বলে? বলছি, সব বলছি। ওই রাজকন্যা অত্যন্ত সুন্দরী। সবাই বলে অমন সুন্দরী দুনিয়ায় আর একটা মিলবে না। আর অমন সুন্দরীকে কে না বিয়ে করতে চায় বলো? কিন্তু যারাই বিয়ে করতে আসে তাদেরই প্রাণ যায়। অনুপের বন্ধু একেবারে নির্বিকার। তার মুখে একটি কথাও নেই। তার হাবভাব থেকে মনে হচ্ছে সে সবই জানে, তার অজানা কিছুই নেই। কেন প্রাণ যায়? ব্যাপারটা কি? বলছি, শোনো। রাজকন্যা তার বিয়ের ব্যাপারে সারা দেশময় একটা কথা ঘোষণা করে দিয়েছে, যে কোনো ছেলেই, সে পথের ভিখারিই হোক আর রাজপুত্র মন্ত্রীপুত্রই হোক, রাজকন্যার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসতে পারে। ভিখারি ও রাজপুত্র, তার কাছে কোনো প্রভেদ নেই। তাকে বিয়ে করার বাসনা নিয়ে যেই আসুক না কেন, পরপর 3 দিন সেই ছেলেকে রাজকন্যার কাছে একটি পরীক্ষা দিতে হবে। যে পারবে না, তার মুন্ডুটা কেটে ঝুলিয়ে রাখা হবে গাছের ডালে। আর 3 দিন যদি সে ছেলের পরীক্ষায় জয়ী হয়, তবে রাজকন্যা তাকে বিয়ে করবে। শুধু রাজকন্যাকে বিয়ে করাই নয়, বুড়ো রাজার মৃত্যুর পর সব ছেলেই হবে সারা দেশের রাজা। কারণ বুড়ো রাজার কোনো ছেলে নেই। এমন প্রশ্নের উত্তর কে দিতে পারে বলো তো? কাজেই প্রথম দিনেই তার মৃত্যু হয়। আর ভাগ্যক্রমে আন্দাজের ওপর ঢিল মেরে যদি কেউ বলতে পারে, তখন আবার তাকে পরের দিন রাজকন্যার কাছে যেতে হয়। প্রথম দিনের প্রশ্নের উত্তর দিতে পারলেই দ্বিতীয় দিনে আর বলা সম্ভব হয় না। ফলে তার মুন্ডু কাটা যায়। মেয়ের এইরূপ নিষ্ঠুর আচরণের জন্য বুড়ো রাজার মন কষ্টের শেষ নেই। তিনি ভগবানের কাছে সর্বদা প্রার্থনা করেন, ভগবান, এবার তুমি একটি ছেলেকে পাঠাও, সে যেন মেয়ের প্রশ্নের উত্তর দিতে পারে। এমন সময় রাস্তায় খুব হইচই শোনা গেল। রাজকন্যা আসছে, রাজকন্যা আসছে। শুনেই অনুপ তার বন্ধু সরাইখানা থেকে সকলেই জানালার ধারে বসে রাস্তার দিকে তাকালো। রাজকন্যা কখনো কখনো শহর দেখতে বেরোয়, তেমনি আজও সে বেরিয়েছে। জমকালো পোশাক পরা, মাথায় মুকুট। রাজকন্যা চলছে পথ দিয়ে, তার আগে চলছে সখী, আর পেছনে কয়েকজন অস্ত্রধারী সৈন্য। রাজকন্যার রূপ দেখে থ হয়ে গেল অনুপ। এমন রূপ সে কখনো দেখেনি, এমন রূপ কল্পনাতেও আনতে পারল না। মেয়ে কি কখনো খারাপ হতে পারে? সে মেয়ে কখনো পিশাচি, ডাইনি হতে পারে? রাজকন্যাকে দেখে অনুপ এমন মুগ্ধ হয়ে গেল যে সে মনে মনে স্থির করল এই মেয়েকেই সে বিয়ে করবে, একে ছাড়া কাউকে বিয়ে করবে না। তার মনের এই কথা জেনে সরাইয়ালাও তাকে অনেক করে বোঝালো, এমন সর্বনেশে ইচ্ছা ত্যাগ করো। তুমি কেন মিছিমিছি প্রাণ দিতে যাবে? 1 কান থেকে 5 কান হলো। তখন অনুপকে বলল, এমন পাগলামি করো না ভাই। ওই মেয়ে নিজের রূপে পুরুষদের ভুলিয়ে কাছে ডাকছে আর তাদের রক্ত পান করছে। ও পিশাচি, ও ডাকিনি। মেয়েকে সে বিয়ে করতেই চায়, তার মন বলছে।
রাজকন্যার মনের কথা সে বলতে পারবে, কারণ ভগবান তার সহায় আছেন। সকলে তাকে মানা করছে বটে, কিন্তু বন্ধুর মুখে কোনো কথা নেই। সে চুপচাপ আছে। অনুপের ইচ্ছার কথা শুনে সে হাও করছে না, নাও করছে না। শেষে অনুপ জিজ্ঞাসা করলো, কি বন্ধু, তুমি তো কিছু বলছো না? বেশ তো, যেতে ইচ্ছা হয় যাও, দেখি তোমার জন্য কিছু করতে পারি কি না। তোমাকে যখন বন্ধু বলেছি, বন্ধুর জন্য কিছু তো করা দরকার। বন্ধুর কাছে আশ্বাস পেয়ে অনুপের সাহস অনেক বেড়ে গেল। সে পরের দিন সকালে ভালো পোশাকে সাজগোজ করে রাজবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। সে সময় রাজামশাই বিশ্রাম কক্ষে বিশ্রাম করছিল। একজন প্রহরী এসে তাকে খবর দিল, একটি ছেলে রাজার দর্শনাপ্রার্থী। রাজা বললেন, নিয়ে এসো তাকে। অনুপের চেহারাটা ছিল বড় সুন্দর, তেমনি তার গায়ের রং, তেমনি দেবকুমারের মতো মুখশ্রী। রাজামশাই তাকে হাসি মুখে বসতে বললেন। বলো, কি প্রয়োজনে এসেছো আমার কাছে? রাজামশাই, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। এই বাসনা নিয়েই আমি এসেছি আপনার কাছে। ও কথা বলো না বাবা, প্রাণে মারা যাবে। তুমি বোধহয় শোনোনি, বিয়ের ব্যাপারে আমার মেয়ের কি ভীষণ শর্ত আছে। জানি মহারাজ। রাজার দু চোখ বড় বড় করে বললেন, জানো? জেনে শুনে তুমি মরতে এসেছো? আমার মন বলছে আপনার মেয়ের প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। কখনো পারবে না। অমন বিদঘুটে প্রশ্ন কেউ উত্তর দিতে পারেনি। আমি একবার চেষ্টা করে দেখি। রাজামশাইয়ের চোখ ছলছল করে উঠল, শুধু বলল, ভগবান তোমার মঙ্গল করুক। রাজা তখনই মেয়েকে ডেকে পাঠালেন। রাজকন্যা তখন এসে হাজির হলেন। আমার বিয়ের শর্ত শুনেছ নিশ্চয়। আমি পরপর 3 দিন তোমাকে 3টি প্রশ্ন করব। 3টি প্রশ্নের যদি ঠিক ঠিক জবাব দিতে পারো তবেই আমার বিয়ে হবে, আর উত্তর না দিতে পারলে তোমার মুন্ডুটা কাটা যাবে। তবে আজ নয়, কাল আবার এই সময় এসো, প্রশ্ন করব। অনুপ তখন আনন্দে নাচতে নাচতে সরাইখানা তার বন্ধুর কাছে ফিরে এলো এবং তাকে সব কথা জানালো। দেখা যাক তোমার ভাগ্যে কি আছে। এক গিলাস শরবত খেতে দিল। সেই শরবত খাওয়ার সঙ্গে সঙ্গেই অনুপ অঘোরে ঘুমে অচৈতন্য হয়ে পড়ল। তারপর তখন একটু রাত হলো। তখন অনুপের বন্ধু সেই রাজহাঁসের ডানা দুটো বার করে নিজের পিঠের দুপাশে জুড়ে দিল। তারপরে সেই বুড়ির থেকে নেওয়া সবুজ রঙের সরু সরু ডালের আটিটা আকাশের গায়ে ডানা মেলে দিল। উড়তে উড়তে সে এসে গেল রাজপ্রাসাদে। তারপর নিজের দেহটাকে পাখির মতো ছোট করে জানালার গারদের ফাঁক দিয়ে রাজকুমারীর ঘরের মধ্যে ঢুকে গেল। রাজকুমারী তখন শুয়ে রয়েছে সোনার পালঙ্কে। সে জেগেই আছে। রাজকন্যার ঘরে ঢুকে এক কোণে চুপচাপ বসে রইল। রাত যখন একটু বেশি হলো, রাজকন্যা তখন বিছানা ছেড়ে উঠল। উঠে বাক্স থেকে বার করলো মিসকালো রঙের একজোড়া ডানা, অনেকটা বাদুড়ের ডানার মতো। ডানা দুটো নিজের পিঠে লাগিয়ে রাতে আকাশের বুকে গা ভাসিয়ে দিল। সে উড়ে চলল দূরে পাহাড়ের দিকে। বন্ধু অনেকটা পেছন থেকে তাকে অনুসরণ করে উড়ে চলল। তারপর বন্ধুটি করলো কি, ডালের আটিটা মাথার ওপর ঘোরাতে ঘোরাতে বলতে লাগলো, আয় ঝড় ছুটে আয়, আয় কনকনে উত্তরে হাওয়া ছুটে আয়, রাজকন্যাকে উড়ে যেতে বাধা দে। সঙ্গে সঙ্গে ভীষণ ঝড় ছুটে এসে রাজকন্যার ওপর আছড়ে পড়তে লাগলো, আর কনকনে ঠান্ডা হাওয়ায় তার দেহ অবশ করে দিতে লাগলো। তবু রাজকন্যা সেসব উপেক্ষা করে উড়তে উড়তে পাহাড়টার উপরে গিয়ে নামলো। অমনি তার সামনে পাহাড়ের খানিকটা অংশে ফাঁক হয়ে গেল। রাজকন্যা ঢুকে গেল তার মধ্যে। অদৃশ্য বন্ধুটি তখন নিজেকে অদৃশ্য করে রাজকন্যার পিছু পিছু পাহাড়ের গহ্বরে প্রবেশ করলো। সেটা একটা সুড়ঙ্গের মতো। রাজকন্যা সুড়ঙ্গের ভিতরে দিকে এগিয়ে চলল। তার পিছু পিছু অদৃশ্যভাবে চলল বন্ধুটি। অনেকটা ভেতরে বড় ঘরের মতো একটা জায়গা। সেখানে সিংহাসনে বসে আছে এক ভয়ঙ্কর চেহারার আধবুড়ো একটা লোক। লোকটার মাথায় বড় বড় কাঁচা পাকা মেশানো চুল, মুখে বড় বড় দাড়ি গোঁফ, তার চোখ দুটো বাঘের মতো জ্বলছে। ওই লোকটা একজন ভয়ঙ্কর জাদুকর। রাজকন্যা তাকে বলল, আমাকে বিয়ে করার জন্য আর একজন এসেছে। কাল সকালে তাকে আবার আসতে বলেছি আমার মনের কথা বলার জন্য। কাল ওই সময় মনে মনে কি ভাববো তা বলে দিন। কাল তুমি এমন একটা কিছু ভাববে যা খুব সোজা, অথচ কেউ তা আন্দাজ করতে পারবে না।
তুমি তোমার জুতোর কথা ভাবো, দেখো এটা কিছুতেই আন্দাজ করতে পারবে না কেউ। বেশ, তাই ভাববো। বলে রাজকন্যা জাদুকরের মাথা নুয়ে নমস্কার করে গুহা থেকে বেরিয়ে আবার আকাশের গায়ে ডানা মেলে দিল। অদৃশ্য বন্ধু ওর কথাবার্তা শুনল, তারপর রাজকন্যার আগে সে গুহা থেকে বেরিয়ে গেল। পরের দিন যখন রাজকন্যার কাছে যাবার জন্য প্রস্তুত হচ্ছে, শোনো বন্ধু, রাজকন্যা যখন তোমাকে বলবে বলো তো আমি কি ভাবছি, তখন তুমি বলবে তুমি এখন তোমার জুতোর কথা ভাবছো। আচ্ছা ঠিক আছে, তাই বলবো। অনুপের আসার প্রতীক্ষায় রাজকন্যা রাজার দরবারে কক্ষে বসেছিল। সে ঘরের মধ্যে রাজা, মন্ত্রী, পরিষদেরা সকলেই ছিল। অনুপ ঘরে ঢুকলো। রাজার চোখ, মন্ত্রীদের চোখ, পরিষদের চোখ সবাই তার দিকে চেয়ে আছে। কি দুঃখের কথা, কি মর্মান্তিক ব্যাপার। রাজকন্যা অনুপকে কাছে ডেকে আমার শর্তের কথাটা আবার স্মরণ করে দিই। তুমি যদি সঠিক উত্তর না দিতে পারো তবে জল্লাদ এসে তোমার মুন্ডুটা কেটে নিয়ে যাবে। মনে আছে তো? তাহলে তুমি আমার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত? হ্যাঁ প্রস্তুত। আচ্ছা বলো তো, এখন আমি কি ভাবছি? তুমি তোমার জুতোর কথা ভাবছো। রাজকন্যা কেমন যেন হতাশ হয়ে পড়ল, মুখে কিছুই বলছে না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। সঙ্গে সঙ্গে সারা ঘরের লোক আনন্দে হৈ হৈ করে উঠল। সবচেয়ে বেশি আনন্দ হলো রাজার। আগামীকাল আবার ঠিক এই সময়ে আমার কাছে আসবে। আবার আর একটা মনের কথা তোমাকে বলতে হবে। খুব খুশি খুশি মন নিয়ে অনুপ ফিরে গেল সরাইখানায় তার বন্ধুর কাছে। বন্ধুকে জানালো, দেখা যাক কি হয়। সেদিন রাতেও ওষুধ মেশানো শরবত খাইয়ে অনুপকে গভীরভাবে ঘুম পাড়িয়ে দিয়ে রাজহাঁসের ডানা লাগিয়ে বন্ধু গেল রাজকন্যার ঘরে। তারপর তাকে অনুসরণ করে চলল সেই পাহাড়ের দিকে। রাজকন্যা যাওয়াতেই বাধা দেবার জন্য গাছের ডালে সেই আটিটা মাথার উপর নেড়ে নেড়ে গতকালের চেয়ে আরও বেশি ঝড় বৃষ্টি ঠান্ডা হাওয়া সৃষ্টি করলো বটে, কিন্তু রাজকন্যা সেসব অগ্রাহ্য করে ঠিক জাদুকরের কাছে গিয়ে হাজির হলো। গতকালকে তো উত্তরটা দিয়ে দিল, আজকে এবার বলে দিন কি বলবো। তুমি আজকে হাত মজার কথা ভাববে। ঠিক আছে। এই বলে ওখান থেকে রাজকন্যা আবার ফিরে এলো। পরের দিন ঠিক সময়ে অনুপ দরবারে উপস্থিত হলো রাজকন্যা। তাকে বলতে বলল, বলো তো আজকে আমি কি ভাবছি? হাত মোজার কথা ভাবছো। তাকে স্বীকার করতেই হলো। হ্যাঁ, এবারও সে ঠিক বলেছে। আবার আনন্দের হুল্লোড় উঠল সারা দরবার। রাজা ঈশ্বরের উদ্দেশ্যে প্রণাম করে মনে মনে বললেন, হে ভগবান, আগামীকাল ছেলেটি যেন ঠিক সঠিক উত্তর দিতে পারে। সেদিন রাতে অদৃশ্য বন্ধু রাজকন্যাকে অনুসরণ করে আবার সেই জাদুকরের গুহায় গিয়ে উপস্থিত হলো। পরপর দুদিন ছেলেটা রাজকন্যার মনের কথা বলে দিয়েছে শুনে জাদুকরও ভয়ানক অবাক হলো। আর তার সঙ্গে সঙ্গে বিয়ে হলেই সে তো কোনোদিনই জাদুকরের কাছে আর আসতে পারবে না। আর এতদিন ধরে জাদুকরের কাছে এসে সে তো যত জাদুবিদ্যা শিখেছে, বিয়ের সঙ্গে সঙ্গে সেসব ভুলে যাবে। কিন্তু এ তো সে চায় না। তাই আজ এমন মনের কথা ভাবতে হবে যা ছেলেটা কিছুতেই বলতে না পারে। জাদুকর খানিকক্ষণ ভেবে বলল, ঠিক আছে, কাল তুমি আমার মুন্ডুটার কথা ভাববে, কেমন? এমন কথা কি সে বলতে পারবে? রাজকন্যা বড় খুশি হয়ে বলল, বাহ, এটা কখনো ছেলেটা বলতে পারবে না। আজ সে জব্দ। আজ তার মুন্ডটা কেটে নিয়ে বল খেলবো। এই বলে রাজকন্যা গুহা থেকে বেরিয়ে গেল। অদৃশ্য বন্ধু এতক্ষণ ওদের দুজনের কাছে অদৃশ্য অবস্থায় দাঁড়িয়েছিল। রাজকন্যা চলে যেতেই সে নিজের দেহ ধারণ করে আচমকা ঘেচাং করে তার মুন্ডুটা কেটে ফেলল। তারপর মুন্ডুটার রক্ত ভালো করে মুছে নিয়ে একটা কাপড়ের পুঁটুলির মধ্যে করে বাঁধল। তারপর সেটা নিয়ে ফিরে এলো সরাইখানায়। অনুপ তখন ঘুমাচ্ছে। রাত শেষ হতেই তখন কিছু দেরি আছে। সকালে রাজপ্রাসাদে যাবার জন্য প্রস্তুত হয়ে অনুপ বন্ধুকে বলল, বন্ধু, আগের দুদিন তুমি আমাকে বাঁচিয়েছ, আজ কি বলবো বলে দাও। আজ শেষ দিন। আজ যদি বলতে পারি তাহলে রাজকন্যাকে আমি পেয়ে যাব, আর সেই সঙ্গে পেয়ে যাব সমস্ত রাজ্য। আজ তোমাকে মুখে কিছু বলতে হবে না। রাজকন্যা যখন বলবে এখন আমি কি ভাবছি বলো, তখন তুমি তার হাতেই পুটুলিটা দিও, তাহলেই হবে। দেখো
তখন কেমন মজা হয়। এতে কি আছে, তখন তুমি এটা খুলে দেখাবে। পুটুলি নিয়ে চলে গেল অনুপ। সে দরবার কক্ষে পৌঁছাতেই রাজকন্যা তাকে জিজ্ঞাসা করলো। বলো তো আমি কি ভাবছি? তখন পুটুলিটা রাজকন্যার হাতে দিয়ে বলল, এটাই ভাবছো তুমি। পুটুলিটা খুলতেই দু চোখে অন্ধকার দেখলো রাজকন্যা। পড়ে যায় আর কি। রাজকন্যার এইরকম অবস্থা দেখে প্রত্যেকেই মহাচঞ্চল হয়ে উঠল। রাজা ছুটে গেলেন মেয়ের কাছে। বাবা, আমি হেরে গেছি। অনুপ এবার সঠিক উত্তর দিয়েছে। এই মন দুটাই আমার প্রশ্নের উত্তর। ব্যাপার কি? এই মুন্ডুটা কার? এই মন দুটাই আমার গুরুর, একজন জাদুকরের। শোনো, সব বলছি তোমাদের। বছর 4-5 বছর আগে একদিন আমি একা একা আমাদের বাগানে বেড়াতে বেড়াতে ওই পাহাড়ের দিকে অনেকখানি চলে গিয়েছিলাম। সেই সময় হঠাৎ আমি কেমন যেন হয়ে গেলাম, আর আমার মনে হলো কে যেন আমাকে পাহাড়ের দিকে টেনে নিয়ে যাচ্ছে। কাউকে দেখতে পাচ্ছি না, কারো স্পর্শ পাচ্ছি না, অথচ মনে হচ্ছে কি যেন আমাকে নিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত গেলাম ওই পাহাড়ের একটা গুহার মধ্যে। ওই গুহার মধ্যে বসেছিল একটা লোক। এই মন্ডুটা দেখছো, সে আমাকে তার জাদুর দ্বারা বশ করিয়ে আমাকে নানা রকম জাদু শেখাতে লাগলো। সে আমাকে দিয়ে তার ইচ্ছামতো অনেক খারাপ কাজ করিয়েছে। কিন্তু এর মধ্যে একটা বিশেষ ব্যাপার কী ছিল জানো বাবা? আমি যদি কাউকে বিয়ে করি, তাহলে সে আর আমাকে জাদুর দ্বারা আটকে রাখতে পারবে না। সত্যি বলতে কি বাবা, আমারও বিয়ে করার ইচ্ছাই ছিল না। ওই জাদুকরের কাছে যেতে, তার কাছে জাদুবিদ্যা শিখতে এবং তার মতো খারাপ খারাপ কাজ করতে করতে আমার খুব ভালোই লাগতো। আমার যাতে বিয়ে না হয়, জাদুকরের নির্দেশ মতো ওই রকম শর্ত করেছিলাম। এখন আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি। আমাদের বিয়ের ব্যবস্থা করো। মেয়ের একথা শুনে রাজবাড়ির সকলে অনুপ আর তার কন্যাকে দুজনেকেই বিয়ে দিয়ে দিল।